কল্পনা করুন রাত বাজে ৩টা, পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে, রাস্তায় গাড়ি নেই, দোকানে তালা, অফিস ফাঁকা, আপনিও গভীর ঘুমে বালিশে মাথা রেখে নিশ্চিন্তে নাক ডাকছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু একটা জেগে আছে, আপনার হয়ে কাজ করছে, আপনার হয়ে টাকা জমাচ্ছে। না, সে কোনো মানুষ নয়, কোনো রোবট নয়, কোনো অশরীরীও নয়, তার কোনো নামও নেই, কোনো চেহারাও নেই, কোনো ক্লান্তিও নেই। বলতে পারবেন সে কে? উত্তর খুব সহজ, সে হচ্ছে আপনার অ্যাসেট। ওয়ারেন বাফেট বলেন, যে মানুষ ঘুমের মধ্যে টাকা ইনকাম করতে পারে না, সে মানুষ মৃত্যু পর্যন্ত টাকার দাস হয়েই থাকে। একই কথা একটু ভিন্নভাবে বাইবেলেও লেখা আছে, যার আছে তাকে আরও দেওয়া হবে, যার নেই তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। শুনতে অবিচারের মতো লাগছে? নিশ্চয়ই বলতে ইচ্ছে করছে, টাকা আর সম্পত্তি থাকলে পরে বিয়ে একখানকে চার কেন করা যায়, আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলার নামটা বোধর হয়ে যায়। কিন্তু এটা অবিচার নয়, এটা অর্থনীতির সবচেয়ে প্রাচীন এবং নির্মম নিয়ম, ম্যাথিউ ইফেক্ট। যেখানে অ্যাসেট ছাড়া এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্বপ্ন দেখা অনেকটা ট্রেডমিলে দৌড়ানোর মতো। 1 ঘন্টা দৌড়াচ্ছেন, 2 ঘন্টা দৌড়াচ্ছেন, থামছেন, হাঁপাচ্ছেন, ক্লান্ত হচ্ছেন, অথচ ছিলেন যেখানে সেখানেই আছেন। এছাড়াও বর্তমান বিশ্বের সবচেয়ে নির্মম বাস্তবতা হলো, শুধু পরিশ্রম আপনাকে ধনী বানাবে না, পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষগুলো আজও দিনমজুর। আপনাকে ধনী বানাবে পরিশ্রমের সাথে স্মার্ট ওয়ার্ক, পরিশ্রমের সাথে স্মার্ট মানি ম্যানেজমেন্ট, পরিশ্রমের সাথে স্মার্ট অ্যাসেট আর্নিং। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে সম্ভাবনাময় 4টি স্মার্ট অ্যাসেট আইডিয়া নিয়ে, যা আপনার ফাইন্যান্সিয়াল লাইফকে মাত্র 1 বছরেই বদলে দিতে পারে। আর আমি নিশ্চিত আপনাদের মধ্যে 99% মানুষ এই বিষয়গুলো নিয়ে কখনো এভাবে ভাবেনি। তাই ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত হয়ে যান। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। অ্যাসেট আইডিয়া নাম্বার 1। ক্লেশকে একবার একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে প্রতিষ্ঠান কোনো সমস্যার সমাধান করে সে আসলে চায় সমস্যাটা টিকে থাকুক। ব্যাংক চায় মানুষ ফাইন্যান্সিয়ালি অজ্ঞ থাকুক, ওষুধ কোম্পানি চায় মানুষ অসুস্থ থাকুক, অস্ত্র কারখানা চায় যুদ্ধ থাকুক, ঘুষখোর চায় দুর্নীতি থাকুক। কেন বললাম? তাহলে এই ঘটনাটি শুনুন। ব্রিটিশ আমলে ভারতবর্ষে কোবরা সাপের উপদ্রব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার ঘোষণা দিল যে মৃত কোবরা এনে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। শুরুতে কাজ হলো, মানুষ জঙ্গলে ঢুকে কোবরা খুঁজে মারতে লাগলো, সাপ কমতে লাগলো, সরকার খুশি। কিন্তু তারপর যখন কোবরা কমে গেল, পুরস্কার কমে যাওয়ার ভয়ে মানুষ একটা কূটকৌশল আঁটলো, তারা নিজেরাই শুরু করলো কোবরা চাষ। বাড়িতে কোবরা পালছে, সেই কোবরা মেরে সরকারের কাছে নিয়ে যাচ্ছে, পুরস্কার নিচ্ছে। সরকার বুঝতে পারল, পুরস্কার বন্ধ করে দিল। আর তখনই ঘটল আসল বিপদ। চাষিরা রাগে ক্ষোভে সমস্ত কোবরা ছেড়ে দিল। ফলাফল, কোবরার সংখ্যা আগের চেয়েও কয়েক গুণ বেড়ে গেল। এটাই কোবরা ইফেক্ট। সমাধান করতে গিয়ে উল্টো সমস্যা আরো বড় করে ফেলা। আর এই কোবরা ইফেক্ট শুধু সাপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, একদিন এসে সরাসরি আঘাত করেছিল বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে। 2006 সাল ঢাকা স্টক মার্কেটের সূচক 1600 পয়েন্ট, তারপর মাত্র 4 বছরে সেটা উঠে গেল 9000 পয়েন্টের কাছাকাছি। অর্থাৎ যদি আপনি 2006 সালে মাত্র 10 লাখ টাকা বাংলাদেশের শেয়ার মার্কেটে বিনিয়োগ করতেন, 2010 সালে সেটা হতো প্রায় 60 লাখ টাকা। মাত্র 4 বছরে 6 গুণ। এই খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না। মানুষ পাগলের মতো শেয়ার মার্কেটে ঝাঁপ দিতে লাগলো, জমি বিক্রি করে, গহনা বেচে, ধার করে। এবং তারপর কোবরা ইফেক্ট শুরু হলো। 2010 সালে বাংলাদেশের শেয়ার মার্কেট ধসে পড়ল, মানুষ দিশেহারা হয়ে গেল, কেউ সর্বশান্ত, কেউ আত্মহত্যা করলো, রাস্তায় আন্দোলন হলো, একে অপরকে দোষ দেওয়া হলো। আর এই ঘটনার পর থেকে মানুষের মাথায় একটা কথা গেঁথে গেল, বাংলাদেশের শেয়ার মার্কেট মানেই সর্বনাশ। ইভ্যালির ভেলকি তো আপনাদের মনে আছেই, সেটাও এই একই কোবরা ইফেক্টের আরেকটা রূপ। কিন্তু এখানেই গল্প শেষ নয়, পর্দার আড়ালে আছে ভিন্ন এক সত্য, যেটা 99% মানুষ জানে না। 2010 সালে সেই ধসের পরও কিছু মানুষ বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে কয়েক গুণ টাকা বানিয়েছে, এখনো বানাচ্ছে। কারণ ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত কথা, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। অর্থাৎ যখন সবাই ভয়ে পালাচ্ছে, তখনই সুযোগ তৈরি হয়। আর 2010-এর পর থেকে বাংলাদেশের শেয়ার মার্কেটে কম্পিটিশন অনেকটা কমে গেছে, কারণ সবাই ভয়ে দূরে সরে গেছে। তবে একটা কথা পরিষ্কার বলে রাখি, আন্তর্জাতিক শেয়ার মার্কেট আর বাংলাদেশের শেয়ার মার্কেটের মধ্যে রাত দিন তফাৎ। আন্তর্জাতিক মার্কেটে এত সিন্ডিকেট নেই, এত অস্থিরতা নেই। ওয়ারেন বাফেট নিজেই বলেছিলেন, আমি আমেরিকায় জন্মেছি বলেই এতটা সফল হয়েছি। আর এই আমেরিকান শেয়ার মার্কেটের শক্তির সবচেয়ে বড় প্রমাণ হলেন রোনাল্ড রিড। পেশায় একজন সাধারণ ঝাড়ুদার, কোনো ডিগ্রি নেই, কোনো বড় বেতন নেই। প্রতি মাসে অল্প অল্প করে শেয়ার কিনতেন, চুপচাপ নিঃশব্দে। 2014 সালে মারা যাওয়ার সময় তার সম্পদের পরিমাণ ছিল $8 মিলিয়ন। একজন ঝাড়ুদার $8 মিলিয়ন মালিক, শুধু শেয়ার মার্কেটের শক্তিকে বিশ্বাস করেছিলেন বলে। তাই যদি শেয়ার মার্কেটে আগ্রহ
থাকে দেশি হোক বা বিদেশি প্রবেশ করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, শেয়ার মার্কেট বিগিনার্সদের জায়গা নয়, এটা প্রোদের খেলা। আগে শিখুন, জানুন, বুঝুন, তারপর প্রবেশ করুন। না হলে রোনাল্ডো রিনের মতো স্বপ্ন দেখতে দেখতে 2010-এর সেই মানুষগুলোর মতো রাস্তায় নামতে হবে। সিদ্ধান্ত আপনার। অ্যাসেট আইডিয়া নাম্বার 2। আজ থেকে প্রায় 200 বছর আগে 1817 সাল একজন অর্থনীতিবিদ একটা অসাধারণ কথা লিখেছিলেন, যা যুগে যুগে সত্য বলে প্রমাণিত হয়েছে। দ্য ল্যান্ডলর্ড গ্রোস রিচ ইন হিজ স্লিপ। ভূমি মালিক ঘুমের মধ্যে ধনী হয়। লোকটার নাম ডেভিড রিকার্ডো, এবং তিনি শুধু এই কথা বলেই থামেননি। এই উক্তির উপর ভিত্তি করে তিনি একটা থিওরিও দিয়েছিলেন, যার নাম রিকার্ডোস ল অফ রেন্ট। থিওরিটা সহজ। শহর যত বড় হয়, জমির মালিক তত ধনী হয় কিছু না করেই। কারণটা কি? শহরের হাজার হাজার মানুষ পরিশ্রম করে, রাস্তা তৈরি হয়, হাসপাতাল হয়, স্কুল হয়, অফিস হয়, কিন্তু সেই পরিশ্রমের ফলে জমির দাম যতটুকু বাড়ে, সে পুরো বাড়তি মূল্যটা চলে যায় জমির মালিকের পকেটে। রিকার্ডো এই ঘটনাকে বলেছিলেন আনআর্নড ইনক্রিমেন্ট, অর্থাৎ পরিশ্রমবিহীন উপার্জন। দেখুন, ঢাকার গুলশানের জমির মালিক কিছুই করেননি, কিন্তু তার চারপাশে শহর বড় হয়েছে, আর সেই কারণেই তার জমির দাম বেড়েছে লক্ষ গুণ। এবার আসুন একটা অদ্ভুত গল্পে। আপনি নিশ্চয়ই ম্যাকডোনাল্ডসের নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত বার্গার কোম্পানি। কিন্তু 1956 সালে এই কোম্পানি এমন একটা কৌশল নিয়েছিল যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। রে ক্রক সবে ম্যাকডোনাল্ডসের হাল ধরেছেন। তখন তার কাছে এলেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হ্যারি সোনেবর। হ্যারি বললেন, রে, তুমি শুধু বার্গার বিক্রি করছো, কিন্তু আসল যে কাজটা করার সেটা তুমি করছো না। রে বললেন, মানে? হ্যারি বললেন, প্রতিটা ম্যাকডোনাল্ডস যেখানে খোলা হচ্ছে সেই জায়গার জমিটা তুমি কিনে নাও, এরপর সেই জমির উপর ফ্র্যাঞ্চাইজিকে বসাও, তারা বার্গার বেচুক, তুমি জমির ভাড়া নাও। রে প্রথমে বিশ্বাসই করলেন না। হ্যারি থামলেন না, বললেন, বার্গার পুরনো হয়, ট্রেন্ড বদলায়, মানুষের খাদ্যাভ্যাস বদলায়, কিন্তু জমি কখনো পুরনো হয় না। রে রাজি হলেন এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ শুরু করলেন। তারপর একদিন হ্যারি এমন একটা কথা বললেন যেটা ইতিহাসে লেখা হয়ে গেল, উই আর নট টেকনিক্যালি ইন দ্য ফুড বিজনেস, উই আর ইন দ্য রিয়েল এস্টেট বিজনেস। আমরা আসলে খাবারের ব্যবসায় নেই, আমরা রিয়েল এস্টেটের ব্যবসায় আছি। বিশ্বের সেরা বার্গার কোম্পানির মুখে এই কথা শুনে সবাই চমকে গিয়েছিল। আজকে ম্যাকডোনাল্ডসের কাছে আছে পৃথিবী জুড়ে 40,000-এরও বেশি লোকেশনের জমি। প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্তে সেই জমিগুলো থেকে ভাড়া আসছে। বার্গার বিক্রি থামলেও জমির ভাড়া থামেনি। এটাই রিকার্ডোর থিওরির জীবন্ত উদাহরণ। আর এই ধারণাটাই সবসময় সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়, কারণ ব্যাংক চায় আপনি টাকা জমা রাখুন, কর্পোরেট চায় আপনি তাদের চাকরি করুন, সরকার চায় আপনি ট্যাক্স দিন। কেউ চায় না আপনি জমির মালিক হন, কারণ জমির মালিক হলে আপনি তাদের সিস্টেমের বাইরে চলে যান। আপনাকে আর চাকরির জন্য ভিক্ষা করতে হয় না, আপনার টাকার ব্যাংকে ঘুমায় না, আপনি নিজেই ব্যাংক হয়ে যান। কিন্তু ম্যাকডোনাল্ডস এই সত্যটা আবিষ্কার করেছেন মাত্র কয়েক দশক আগে, অথচ এই একই সত্য আরও অনেক আগে একজন মানুষ বুঝেছিলেন, এবং শুধু বুঝেই থামেননি, পুরো জীবন সেটাকে আঁকড়ে ধরে আমেরিকার ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হয়েছিলেন। তার নাম জন জেকব অ্যাস্টর। শুরু করেছিলেন পশমের ব্যবসা দিয়ে, কিন্তু সেই লাভের টাকা দিয়ে একটাই কাজ করতেন, ম্যানহাটনে জমি কিনতেন আর ভাড়া দিতেন। এত সম্পদ থাকার পরও মৃত্যুর আগে আফসোস করে একটাই কথা বলেছিলেন, ইফ আই হ্যাড মাই লাইফ টু লিভ ওভার, আই উড বাই এভরি ফুট অফ ম্যানহাটন আইল্যান্ড। যদি আবার জীবন পেতাম, ম্যানহাটনের প্রতি ইঞ্চি জমি কিনে রাখতাম। আমেরিকার সবচেয়ে ধনী মানুষের আফসোস ছিল আরও কিনতে পারেননি। এখন হয়তো ভাবছেন, এটা তো আমেরিকার গল্প, ম্যানহাটনের গল্প, আমার মতো সাধারণ মানুষের সাথে এর কি সম্পর্ক? সম্পর্ক আছে, এবং সম্পর্কটা আপনার ভাবনার চেয়েও অনেক বেশি কাছের। বাংলাদেশে আজ যে জমির দাম লাখ টাকা, 10 বছর পর সেটা কোটি হয়ে যাচ্ছে, কারণ জমি বাড়ছে না, মানুষ বাড়ছে, চাহিদা বাড়ছে, আর যেটার চাহিদা বাড়ে তার দাম কখনো কমে না। তাই সুযোগ হলেই এমন একটা জমি বা ফ্ল্যাট কিনুন যেটা ভাড়া দিতে পারবেন, আপনি ঘুমাবেন আর প্রতি মাসে ব্যাংকে টাকা আসবে। রিকার্ডো এটা বলেছিলেন 200 বছর আগে, ম্যাকডোনাল্ডস এটা করে দেখিয়েছেন। অ্যাস্টর মৃত্যুর আগে এটা নিয়ে আফসোস করেছেন। এবার আপনার পালা। অ্যাসেট আইডিয়া নাম্বার 3। একজন মহান ব্যক্তি বলেছিলেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। আমি দেখেছি মানুষ একে অন্যকে এই কথা বলছে। কেউ গেঞ্জিতে লিখে ঘুরে বেড়াচ্ছে, কেউ দেয়ালে ফ্রেম করে টানিয়ে দিয়েছে, কেউ চায়ের কাপে লিখে রেখেছে। কিন্তু আমার অদ্ভুত লাগে, কারণ এই কথাটা মানুষকে মুগ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, কিন্তু কেউ গভীরভাবে এই প্রশ্নটার উত্তর খোঁজেনি, ঘুমের মধ্যে আসলে টাকা আসে কিভাবে। আজ সেই উত্তরটা দেব, এবং উত্তরটা দেব একটা গানের মাধ্যমে। একটু মাথায় বাজান তো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, এই গানটাই, যেটা আপনি জীবনে অসংখ্যবার গেয়েছেন। কেকের সামনে দাঁড়িয়ে, বন্ধুর জন্মদিনে, ভাইয়ের জন্মদিনে।
দিনে। এই সাধারণ গানটা লেখা হয়েছিল 1893 সালে 2 বোন মিলে মাত্র কয়েক মিনিটে। কিন্তু জানেন কি, এই গানটি একসময় প্রতি বছর $20 লাখ বেশি রয়্যালটি আয় করত। অত্যাধিক ব্যবহার হওয়ায় 2016 সালে আদালত রায় দিল এই গানটি আর কপিরাইটের আওতায় নেই। কিন্তু এর আগে পর্যন্ত 120 বছরেরও বেশি সময় ধরে সেই 2 বোনের উত্তরসূরিরা ঘুমের মধ্যে টাকা পেয়েছেন, কারণ সেই 2 বোন মাত্র কয়েক মিনিটে একটি বীজ লাগিয়েছিল। 120 বছর ধরে সেই বীজ থেকে সৃষ্ট গাছ ফল দিয়েছে। তারা মারা গেছেন, গাছ মরেনি। ঠিক যেমন আজও হুমায়ুন আহমেদের উত্তরসূরিরা রিসেন্ট তৈরি হওয়া মুভি বনলতা এক্সপ্রেসের মাধ্যমে পাচ্ছেন। এবার একটু ভাবুন একজন শ্রমিকের কথা। সে প্রতিদিন যায়, কাজ করে, টাকা পায়, কাজ না করলে টাকা নেই। কিন্তু কারখানার মালিক একবার কারখানা বানায়, তারপর কারখানা তার হয়ে আয় করে। সে ঘুমালেও, সে বেড়াতে গেলেও। আপনার প্রোডাক্ট হলো আপনার ছোট্ট কারখানা। আপনি একবার কিছু তৈরি করলেন, একটা গান, একটা বই, একটা সফটওয়্যার, একটা ডিজাইন, একটা কোর্স, একটা ভিডিও, একটা ফটো, এবং সেই একটা জিনিস যখন বারবার বিক্রি হয়, বারবার ব্যবহার হয়, তখন তা বারবার টাকা দেয়। আপনাকে আর কিছুই করতে হয় না। এর সবচেয়ে আধুনিক উদাহরণ আয়মান সাদিক। 2015-16 সালের দিকে শুরু করেছিল ইউটিউব দিয়ে। নাম দিয়েছিল 10 মিনিট স্কুল। একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর আরেকটা। ধীরে ধীরে সেই ভিডিওগুলো থেকে জন্ম নিল কোর্স, কোর্স থেকে বই, বই থেকে অ্যাপ, অ্যাপ থেকে সাবস্ক্রিপশন। সবকিছু মিলিয়ে আজকে সেই ছোট্ট আইডিয়া একটা 100 কোটি টাকার কোম্পানি। তাই কথা একটাই, আপনার ভেতরে যদি কোনো দক্ষতা থাকে সেটাকে প্রোডাক্টে রূপ দিন। আপনার ভেতরে যদি কোনো জ্ঞান থাকে সেটাকে প্রোডাক্টে রূপ দিন। আপনার ভেতরে যদি কোনো সৃজনশীলতা থাকে সেটাকে প্রোডাক্টে রূপ দিন, কারণ সেই প্রোডাক্ট আপনার হয়ে বাকি জীবন কাজ করবে হ্যাপি বার্থডে গানের মতো, আয়মান সাদিকের কোর্সের মতো। এটাই রয়্যালটি, এটাই ইন্টালেকচুয়াল প্রপার্টি। অ্যাসেট আইডিয়া নাম্বার 4। এই আইডিয়াটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, অনেক পেছনে। 1849 সাল, ক্যালিফোর্নিয়া। হঠাৎ খবর ছড়িয়ে পড়ল সোনার খনি আবিষ্কার হয়েছে। ব্যাস, লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে ছুটতে লাগলো ক্যালিফোর্নিয়ার দিকে। বিশাল বিশাল কোম্পানি এলো, বুলডোজার এলো, রাষ্ট্রপতি এলো, সবার চোখে একই স্বপ্ন, এবার বড়লোক হয়ে যাব। কিন্তু জানেন সেই গোল্ড রাশে সবচেয়ে বেশি ধনী হয়েছিল কারা? যারা সোনা খুঁজছিল তারা নয়। ধনী হয়েছিল সেই দোকানদাররা যারা সোনা খোঁজার সরঞ্জাম বিক্রি করছিল, কোদাল বিক্রি করছিল, চালনি বিক্রি করছিল, আর শক্ত প্যান্ট অর্থাৎ জিন্স বিক্রি করছিল। একটু ভাবুন, যারা স্বপ্ন নিয়ে এসেছিল তারা খালি হাতে ফিরেছে, আর যারা সেই স্বপ্নকে সরঞ্জাম দিয়েছিল তারা কোটিপতি হয়েছে। এটাই ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক শিক্ষা। এবার এই শিক্ষাটাকে আমাদের দুনিয়ায় নিয়ে আসি। ব্যাংক হলো সোনার খনি, মানুষ হলো সোনা খোদাইকারী, আর এটিএম মেশিন হলো সেই কোদাল আর জিন্সের দোকান, যেখানে আপনি মানুষকে টাকা দিচ্ছেন না, আপনি শুধু টাকাটা তাদের হাতে পৌঁছে দেওয়ার যন্ত্রটা দিচ্ছেন, আর মাঝখান থেকে প্রফিট কামাচ্ছেন। ওয়ারেন বাফেট বলেছিলেন সবচেয়ে সেরা ব্যবসা হলো টোল ব্রিজ ব্যবসা। একটু ভাবুন, সরকার হাজার কোটি টাকা খরচ করে বিশাল ব্রিজ বানায়, গাড়ি পার হয়, টোল দেয়। কিছু বছরের মধ্যেই ব্রিজের পুরো খরচ উঠে আসে। এরপর আজীবন শুধু লাভ আসতে থাকে। এটিএম মেশিন ঠিকই টোল ব্রিজের মতো, একবার বসান তারপর ঘুমান। তবে এই আইডিয়াটি আমাদের দেশে একদম নতুন, কিন্তু উন্নত দেশগুলোতে এই আইডিয়াটি অসম্ভব জনপ্রিয়। আমেরিকার অর্ধেকেরও বেশি এটিএম মেশিন কোনো ব্যাংকের নয়, সাধারণ মানুষের, আপনার মতো আমার মতো। অঙ্কটা একবার দেখুন, আমেরিকায় মাত্র $2000 থেকে $3000 একটা এটিএম মেশিন কেনা যায়। সেটা বসিয়ে দিন কোনো শপিং মলে, গ্যাস স্টেশনে, কিংবা ব্যস্ত কোনো দোকানের পাশে। মেশিনে নিজের টাকা ভরে দিন। প্রতিটা ট্রানজ্যাকশনে $2.5 থেকে $3 ফি কাটা হয়। দিনে মাত্র 10 জন টাকা তুললে দিনে আয় হয় $30, মাসে আয় $900। মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে মেশিনের পুরো দাম উঠে আসে। এরপর প্রতিটা টাকায় সম্পূর্ণ প্যাসিভ ইনকাম। এখন হয়তো ভাবছেন এটা তো আমেরিকার গল্প, বাংলাদেশে কি সম্ভব? একটু চোখ খুলে দেখুন, ঢাকা, চট্টগ্রাম, সিলেটের ব্যস্ত রাস্তার পাশে, দোকানের পাশে ছোট্ট একটা মেশিন দাঁড়িয়ে আছে। সেটা কারো না কারো টোল ব্রিজ। আর ইতিহাস বলে ইউরোপ আমেরিকায় যা হয় 5 থেকে 10 বছর পর আমাদের দেশেও তাই হয়। তার মানে যে আজ শুরু করবে সে আগামীকালের গোল্ড রাশের দোকানদার। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে লিখুন এটিএম মেশিন বিজনেস। অসংখ্য ভিডিও পাবেন, সেখানেই সমস্ত রিকোয়ারমেন্টগুলো জানতে পারবেন। যদি আপনার সাথে রিকোয়ারমেন্টগুলো মিলে যায়, তবে যারা এই ব্যবসা করছে তাদের সাথে কথা বলে বাস্তব অভিজ্ঞতা নিয়ে শুরু করতে পারেন। আর যদি এখনই সম্ভব না হয়, তবে মাথায় রাখুন যেন ভবিষ্যতে সুযোগ আসলে এমন ধরনের বিজনেসে নামতে পারেন। তো এখন যদি একসাথে 4টা দেখি। অ্যাসেট 1 ডিভিডেন্ড স্টকস, রিস্ক আছে, সম্ভাবনাও আছে। অ্যাসেট 2 রিয়েল এস্টেট, একবার কিনুন আজীবন পান। অ্যাসেট 3 রয়্যালটি, একবার বানান বারবার কামান। অ্যাসেট 4 এটিএম মেশিন, একবার বসান তারপর গুনুন। 4টা অ্যাসেট, 4টা পথ, একটাই গন্তব্য। এরা রাত 3টায়ও আপনার হয়ে কাজ করার ক্ষমতা রাখে। সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন মোমবাতির মতো নিজেকে জ্বালিয়ে রাখবেন, নাকি সূর্যের মতো একবার জ্বলে যুগের পর যুগ আলো দিয়ে যাবেন? ধন্যবাদ।